আসামির পাসপোর্ট, বিমানের টিকিট ও ভিসা মাননীয় আদালতের কাছে পেশ করছি। যেহেতু আসামি ঘটনার দিন দেশের বাহিরে ছিলেন, সেহেতু আদালতের কাছে প্রতীয়মান হয়েছে আসামি নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হলো। আরে দুলাভাই, আপনার লগে পারে এমন উকিল আছে? আমার কাছে দেন। হযরত আলী, জি। সব টাকা গুনে দেখেছো? হ্যাঁ দুলাভাই। এই সপ্তাহে কত আসলো? দুলাভাই 3 লাখ টাকার উপরে আছে। জলদি রেডি হও, বাড়ি যেতে হবে। দুলাভাই, যাদের জমি বায়না করা আছে তাদের মধ্যে অন্তত 4-5 জনের জমি দলিল করতে হবে। আগামীকাল ওদের জমি মেপে ঢালাই করা পিলার চারিদিকে বসা। শুধু রেস্ট। হ্যাঁ। আলীনগর যাওয়ার ব্যবস্থা করেছো? দুলাভাই, জয়নাল মাঝিকে খবর দিয়েছে। বাবা, তুমি শুক্রবার হলেই উকিল সাহেবকে পার করার জন্য বসে থাকো কেন? সাদেক উকিল নদীর পারের সব সম্পত্তি কিনা ফেলাইছে, সামান্য কিছু বাকি। তাতে আমাদের কি? আমারই প্রতি সপ্তাহে 500 করে টাকা দেয়। সেই টাকা দিয়েই তো তরে আর তোর বউরে লেখাপড়া শিখাই। বাবা মামুন ওই যে আয়সা পড়ছে। হযরত আলী, যা যা তোকে যেভাবে বলেছি তুই কিন্তু সেইভাবেই কাজ করবি। প্যাককাদায় পড়ে গেলাম। আমার পিছু পা রাখেন। দুলাভাই, ওর পিঠের মধ্যে পা উঠান। দেখছো কারবার? বাবা মামুন, জলদি বালতি করে পানি দিলে সাড়ে পা ধোয়া দিতিব। আপনি পাটা নিচে রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। আরে বাবা, কি করতেছিস তুই? অন্নদাতা পিছে কেন? বুকে পা রাখলেও সেই পা ধুয়ে দিতে আপত্তি করতে নাই। চল। আর সামান নাই, খালি বলতে চাচ্ছি। হ্যাঁ, মোটামুটি হয়েছে। স্যার, দোষটা আমার। কেন, তুমি কি আগে থেকেই জানতে এখানে প্যাককাদা আছে? না স্যার, আগে জানলে কি আপনার পা রাখতে দিতাম? দরকার হইলে বাপ বেটায় মিলে পিঠ রাখতাম। ঠিক আছে, এরপর থেকে আমাদের ভাগনা নাদেরকে নিয়ে আসবো। স্যার, নাদের বাবাজি কোথায়? খুশি, আমি এখানে। খুশি, যখন তুমি আমার সামনে আসো আমি নিজেকে তখন আর ধরে রাখতে পারি না। তোমার এই অপরূপ সৌন্দর্য দেখলে আমার যৌবনী বসন্তের বাতাস বহে। এই না দে, এরকম করে কি দেখতেছো? হ্যাঁ, তুমি যেমন দেখতে সুন্দর তেমনি টকটকে তোমার বক্ষ যুগল। লজ্জা করে না এইভাবে তাকায় থাকতে? আমি তো অন্য কোনো মেয়েকে দেখছি না, দেখছি আমার ভালোবাসা মানুষটিকে। তাতে লজ্জা কিসে? খুশি, আমরা দুজন একে অন্যের হৃদয়ে মিশে গেছি, তাই আসো একে অপরকে বুকে জড়িয়ে ধরে হারিয়ে যাই। খুশি না দে, এই কি করতেছো? কেউ দেখে ফেলবো তো। কারা তোমার বুকের পাটা অ্যাডভোকেট সাদেক আলী খানের বাংলো বাড়িতে ঢুকবে, আমাদের দেখবে। দেখা ফেলাইছি তোমার বাবার কেয়ারটেকার দেখা অনেক অপকর্ম নীরবে সহ্য করছি। বিয়ার আগে কি করতেছো? এরকম করলে আমি কিন্তু চলে যাব। আমি আর পারছি না খুশি, প্লিজ। সেই দুপুর থেকে তোমাকে কাছে পেয়ে আমি যে যৌবনের উন্মাদনায় পাগল হয়ে গেছি। লক্ষ্মীটি, তুমি আমাকে বাধা দিও না প্লিজ। খুশি আমার, তুমি এরকম করো না। আজ বিয়া হোক, তারপরে যখন ইচ্ছা তখন আমার কাছে দেখো। আমি নিজে তোমার বুকে জড়াই নেব। নাদের, তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার আবেগের কথা, আবেগ ফুরাই গেলে বাস্তবে কি হবে একটু চিন্তা করে দেখো। আমার আবেগ নয় খুশি,
বাস্তবে তোমাকে কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমার মাথায় হাত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। তুমি বলো কবুল, তুমি বলো কবুল, বলো কবুল, বলো কবুল, বলো কবুল। খুশি 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 আমার খুশি, আমার খুশি, খুশি। মহামান্য আদালত, আমার জীবনটার মতো পাকবেন নাদের খানের জীবন যেন শেষ হয়ে না যায়, এই ব্যাপারে বোন আমাকে বলেছিল কাজের ফাঁকে ফাঁকে আপনাকে যেন স্মরণ করিয়ে দেই, কিন্তু আপনার ভয়ে আমি কখনো স্মরণ করিয়ে দিতে পারি নাই। তাই বোন অতি সাহস করে আপনার আদালতে আমার বিচার শেষে আমার মাফ করে। বস, ঘরের বিচার পরে করেন, আগে বাহিরের বিচার ঠেকান। কেন, কি হয়েছে? আপনার ছেলে নাদের খানকে চেয়ারম্যান সহ এলাকাবাসী ধরে নিয়ে মাঠের মধ্যে বিচার করছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এলাকাবাসী আপনারা থামুন। প্রিয় এলাকাবাসী, অ্যাডভোকেট সাদেক খানকে সংবাদ দেওয়া হয়েছে। তিনি এসে কি করেন আগে সেটা আমরা দেখি। যদি সাদেক খান তার সন্তানের উপযুক্ত বিচার না করেন, তাহলে আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দৃষ্টান্তমূলক বিচার করব। মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো, মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো। অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই। অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই। অসামাজিক নাদের খানের বিচার চাই। প্রিয় এলাকাবাসী, আপনি একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি, বিচারে আপনাদের দেওয়া রায় হবে আমার রায়। হ্যাঁ, আপনারা শান্ত হন। উকিল সাহেব নিশ্চয় ন্যায্য বিচার করবেন। আমি নাদের খান ও জয়নাল মাঝির কন্যাকে দুটি প্রশ্ন করব, তোমরা সরাসরি উত্তর দেবে। প্রথম প্রশ্ন নাদের খানকে, তুমি কি সত্যি সত্যি মাঝির মেয়েকে ভালোবাসো, নাকি মিথ্যে প্রলোভন দিয়ে তার সতীত্ব নষ্ট করেছো? এটা বিচারের স্থান, বাপ বেটার মহব্বতের জায়গা নয়। সরাসরি উত্তর চাই। উপরে আল্লাহর নিচে মাটি, আমি খুশিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় খুশিকে জিজ্ঞেস করে দেখেন। এই মেয়ে, মিথ্যে বলবে না, সত্যি করে বলো, নাদের যা বললো তা সত্য না মিথ্যা? উনি সত্য বলছে, আমি ওনারে ভালোবাসি। তিনি আমারে কলমা পইরা মাথায় হাত রেখে আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়া কইরা তারপরে। আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। প্রিয় এলাকাবাসী এবং চেয়ারম্যান সাহেব, বলুন, কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন করা শেষ, এবার আপনি বলুন কি বিচার হওয়া উচিত। আপনি কি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে জয়নাল মাঝির মেয়েকে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেব, কারণ ওরা পরস্পরকে ভালোবেসেই এসব করেছে। আল্লাহ চেয়েছেন বলে আজ আমাদের মিলন হলো। আচ্ছা খুশি, একটা প্রশ্নের উত্তর দাও তো, মৌচাকে মধু থাকে নাকি মৌমাছিতে? মৌচাকে। ঠিকই বলেছো।
মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়, অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। দৃষ্টি তোমার বড় পাগল করা, মিষ্টি তোমার হাসি জাদু ভরা, কাছে আসতে তাই ভয়। মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়, অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। ফুল থেকে পাপড়ি ঝরে গেলে, মন থেকে ভালোবাসা মরে গেলে, কাছে এসে কোনো লাভ নেই, জলদি এসো না কাছে। থাকবো কি করে আর দূরে দূরে, ডাকলে আমাকে তুমি সুরে সুরে, আরো কাছে আমি যেতে চাই, দাও না আমাকে বুকে ঠাই। ও দেশকে আমার বড় পাগল করা, মিষ্টি আমার হাসি জাদু ভরা, কাছে আসতে কি ভয়। মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়, অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। আজ মনে ওই রূপ সাগরেতে চায় যেন একবার ডুবে যেতে, তুমি যদি ডাকো ইশারায় এখনই হারাবো দুজনায়। কষ্টটা বেড়ে যাবে তোমার ছোঁয়ায়, তিন বেলা মন যদি তোমাকে চায়, পারবে কি ছুটে আসতে, আরো বেশি ভালোবাসতে। ওই দৃষ্টি তোমার বড় পাগল করা, মিষ্টি তোমার হাসি জাদু ভরা, কাছে আসতে তাই ভয়। মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়, অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। মিষ্টি আমার বড় পাগল করা, মিষ্টি তোমার হাসি জাদু ভরা, কাছে আসতে কি ভয়। মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়, অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। দুলা ভাই, নাদের বাবাজি বৌমার চুলে বেনি বানিয়ে দিচ্ছে। ওই ঝুনঝুনি, নাদেরকে ডাক দে তো। বাইকটা নাদের, তোমার বাবা ডাকছে। বাবা ডেকেছে। আসছি বাবা, আসছি। মা, বেকার জীবনে বিয়ে করা খুবই কষ্টকর, যা বোঝার বুদ্ধি তোমার এখনো হয়নি। মা, দেখো ছেলে বিয়ে করেছে, এখন তোমার বদমেজাজটা বন্ধ করা উচিত। শোনো, তোমার ছেলেকে টাকাগুলো দিয়ে বলো সে যেন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আরে আল্লাহ রে, এ কি করছো তুমি? দাড়ি কেটে ফালাইলা? শোনো, এই বড় লোক, তার বাড়িতে জামু একটু মডার্ন না হয়ে গেলে খুশির আবার খোটা দিব। গতকাল জামাই কি করে গেল শোনো নাই? বাবা, আমিও জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছি। ভালো করছো, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আসো, খুশি মাবার খাওয়ান দাওয়ান লয়ে বসে থাকবো। খুশি? মা! মা, তুমি কেমন আছো? ভালো। তুই কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। মা, বাবা কই? তোর শ্বশুরের লাগে কথা কইতাছে। মামুন রান্না নাই মা? বিনার সাথে খেলতাছে। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি মা। যাও। আচ্ছা মা। বেআই, জি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছি। জি,
পেট ভরে খেতে হবে। পেট ভরেই খাবো। নইলে বাড়িতে গিয়ে বিয়ানকে বলবেন ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় পেট ভরে খেতে পারিনি, আর একটা মাংস পেয়ে এলাম। ফজর, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমি তোকে নিয়ে বাড়িতে যাব। তুমি তো বাড়িতেই আছো, আবার কোন বাড়িতে যাবে? বাড়ি। বেআইন কি আমগুলোকে রাগ কইরা বাপের বাড়ি চলে যাবেন? আপনাদের সাথে রাগ করে যাব কেন? সংসারের দায়িত্ব তুলে দিয়েছি আপনাদের মেয়ের উপর। এত বড় সংসারের দায়িত্ব কি সে পালন করতে পারবে? অবশ্যই পারবে। সেই সকাল থেকে ও পাকের ঘরে কত করে বললাম আচ্ছা, বাবাজি, আসো। বসো। বাবা মার সাথে একত্রে আমরা খাবো, রাজিই হলো না। বলে কি বাবার সামনে যেতে ওর ভয় লাগে। বসবো বাবা? বসো। বিয়ান, খাওয়া শেষ করে আমার ঘরে আসুন। ঠিক আছে। বিআই সাহেব। বিয়াই, আসুন আসুন আসুন। বসুন বসুন। বিয়ান, আপনাদের দুজনের কাছে আমি একটা দাবি করব। বলুন, না করতে পারবেন না? বিআই, আমরা গরিব মানুষ, আপনার মতো বড় লোকের দাবি পূরণ করা কি আমাদের পক্ষে সম্ভব? ইচ্ছা করলেই আপনাদের পক্ষে পূরণ করা সম্ভব। বেআই সাহেব, গরিবের পৃথিবীতে বাইসা থাকা আর না থাকা সমান কথা। মায়ের সুখের জন্য না হয় জীবন দিতে হইল। তাই বলেন, কি আপনার প্রস্তাব? এখানে বিষ আছে। আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? জয়নাল মাঝি, তুমি ভুলে যেও না, আমাকে নদী পারাপার করতে গিয়ে প্যাক কাদায় পা পড়লে তুমি আর তোমার ছেলে তোমার পিঠে পা রেখে আমার পা ধুইয়ে দিতে। ধনী গরিব এক মসজিদে নামাজ পড়তে পারে, এক গির্জে প্রার্থনা করতে পারে, একই মন্দিরে পূজা করতে পারে, কিন্তু ব্যয় বলে বুকে জড়িয়ে ধরতে পারে না। আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। উকিল সাহেব, আমরা গরিব হইল মানুষ, সম্পত্তি না থাকলেও সমাজে ইজ্জত লয়ে বাইচে থাকতে চাই। মায়ের শ্বশুরের প্রস্তাব পূরণ করতে না পারলে বাবা মায়ের সামনে মায়ের তালাক দিব না, না, তা হইতে পারে না। আমরা আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা দাবি আছে। বুঝতে পেরেছি। আপনাদের ছেলে মামুনকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে, এই তো? জি। যেহেতু আপনারা আমার প্রস্তাব মেনে নিলেন, সেহেতু আমি কথা দিচ্ছি, মামুনকে আমি লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। বাবা, মা, মা, বাবা, তোমরা কাঁদছো, কি হয়েছে? মামুন, এবার তো তোর মা আর আমি ঘুমের করে একটা স্বপ্ন দেখে তোর কাছে শুই চাইছি। বাবা, কি স্বপ্ন দেখলে? আমাকে দুইজনে একটা সাপে কাটছে। একই সাপকে দুজনকে কাটতে পারে? পারে, পারে বাপ, পারে। ভাগ্যে যদি দুজনের মরণ একসাথে থাকে তাইলে পারে। চলো, তোমরা দুজন ঘুমাবে আর আমি সারা রাত জেগে জেগে পাহারা দেব। না, তার আর দরকার হইব না। তবে বাপ, তোর একটা কথা কয়ে যাই, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তুই তো এতে হয়ে যাবি, তাই না? স্বপ্ন কি আর বাস্তবে সঠিক হয়? কোনো কোনো সময় হয়। যদি বাস্তবে সত্যি হয় তাহলে আমাকে দুজনকে তুই ক্ষমা করে দিস বাপ। আমাকে আমাকে কোনোদিন ভুলে যাস না বাপ, কোনোদিন ভুলে যাস না। বাবা, আমগো কথা স্মরণ রাখিস।
গতকাল বুবু শ্বশুর বলল আমাকে ব্যারিস্টার বানাবে। মা বাবার মুখ কালো দেখলাম। এত রাতে মা বাবা দুজনে এসে এসব বলছে। আমাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে বুবুর কাছে সব খুলে বলতে হবে। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। না চাচা, আমি বিশ্বাস করি না চাচা, আমি বিশ্বাস করি না চাচা। আমার মা বাবা বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এসব তুই কি বলছিস মামুন? হ্যাঁ চাচা, আমি নিজ কানে শুনেছি। বাবা মাকে ওই সাদেক উকিল বলেছিল তার দাবি মেনে নিলে আমাকে সে ব্যারিস্টার বানাবে। তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, যত টাকা দরকার হবে আমি তা বহন করে তোকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। তারপর সাদেক উকিলের সাথে আইনি লড়াই করবি। জি ভাইগনা, আইসা গেছি। তাহলে সবই পরিকল্পিত? হ্যাঁ, এইখানেই শেষ না, বাকি বিষয়টাও দেখবে। এই, ওই পাশের ঘর থেকে ওর মেয়েটাকে নিয়ে যা যা। বাবা, ওরা আমাকে কলেজে যাওয়ার পথে ধরে নিয়ে এসেছে। আমার মেয়ে কি অপরাধ করেছে? তোমার মেয়ে কোনো অপরাধ করেনি। কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেই ফর্মুলায় এখন তুমি হলে মাথা, আর তোমার মাই হলো কান। তাই জলদি গতকালকে ব্যাংক থেকে উঠানো 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টস অফিসারকে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তাটা গেছে, নইলে এই, তোমাদের টাকার দরকার, টাকা দেব, কিন্তু আমার মেয়েকে ধরে আনলে কেন? তুমি হচ্ছ ঘটি, কঞ্জুস মানুষ, নিজের জান গেলেও টাকা দিবে না। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে তোমার মেয়েকে ধরে এনেছি। ফোনটা দাও, আমি অফিসে বলে দিচ্ছি। হ্যালো, অ্যাকাউন্টস অফিসার সাহেব, গতকাল ব্যাংক থেকে যে 50 লাখ টাকা তুলেছেন, সেই টাকাটা নিয়ে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তা গেছে সেখানে চলে আসুন। এখন আমার মেয়েকে ছেড়ে দাও। আপনি ভদ্রলোকের মতো ওই মামুর সাথে যাবেন, টাকা বুঝে পেয়ে ফোন দিলে আপনার মেয়েকে সসম্মানে ছেড়ে দেবো। চলো, কে যাবে আমার সাথে? মামু যাও, টাকার পেয়ে ফোন দেবে। আমাকে জলদি মুক্ত করে নিয়ে যাবে। মারি না, তুই কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই, তোরা দুজনেই রুম থেকে বের হয়ে পাশের রুমে অপেক্ষা কর। যা। আমার মামু মনে হয় চলে এসেছে। মামু, মারিনা, রিনা, রিনা, মোহাম্মদ। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, আইনসম্মতভাবে নাদের খানের একজন বিবাহিতা স্ত্রী আছে। খান মঞ্জিলের মান সম্মান বিসর্জন দিয়ে সে এত বড় অন্যায় করতে পারে না। এই মামলা মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। রতনপুরে নাদের খানের ভাবমূর্তি, সেই সাথে তার পিতার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই নারী ঘটিত এই কেলেঙ্কারি দিয়েছে। মিথ্যে কথা,
মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এই ধর্ষিতা কন্যা রিনার জন্মদাতা পিতা। পৃথিবীতে কোনো পিতাই টাকার লোভে তার নিষ্পাপ কন্যার চরিত্রে কলঙ্কের কালিমা এঁকে এভাবে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়ায় না, কাঠগড়ায় দাঁড়ায় না মহামান্য আদালত। আপনার আর কিছু বলার আছে? যেহেতু আমার উকিল সাহেব অনুপস্থিত, তাই আমি আর কিছু বলতে চাই না, কিছুই বলতে চাই না। রিনা ধর্ষণ মামলার আসামি নাদের খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ না থাকাতে, তাছাড়া তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তারের মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় অত্র মামলার আসামি নাদের খানকে বেকসুর খালাস দেয়া হলো। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, এই মামলার ঘোষিত রায় বাতিল করে পুনরায় বিচার কার্য জেরা করার আমাকে সুযোগ দিন। কে আপনি? বিজ্ঞ আদালত, আপনি হয়তো নিশ্চয় জেনেছেন সম্প্রতি বাংলাদেশের একজন ছাত্র বিলেতের বার অ্যাট ল পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এদেশের সুনাম এবং গৌরব বৃদ্ধি করেছে। আপনি তাহলে ব্যারিস্টার মামুন? মামলাটি খুবই স্পর্শকাতর। মিলর্ড, আমাকে বাদী পক্ষের আইনজীবী নিয়োগের অনুমতি দিলে বাস্তব সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে। অবজেকশন ইওর অনার। যে আদালতে মামলার রায় একবার ঘোষিত হয়, ওই একই আদালতে পুনরায় ওই মামলার বিচার কার্য হতে পারে না। বিজ্ঞ আদালত, আমি একটি পিটিশন মামলা পেশ করছি। কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। পিটিশন মামলা গ্রহণ করা হলো। থ্যাঙ্কস মিলর্ড। অবজেকশন ইওর অনার। আপনার আদালতে আইনসম্মতভাবে পুনরায় মামলা নেওয়ার কোনো বিধান নেই। সিনিয়র অ্যাডভোকেট সাদেক আলী খান না দেখে না জেনে কোনো কথা বলবেন না। আদালত যে পিটিশন মামলা গ্রহণ করেছে তা বিধিসম্মত কিনা দেখে নিন। বলুন, বিধিসম্মত হয়েছে কিনা? হ্যাঁ, বিধিসম্মত। মিলর্ড, বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম জিজ্ঞাসা করছি। জয়দেবপুর থেকে গাড়িতে আসছি বাবার সাথে। আমি আপনার বাবার কথা জিজ্ঞাসা করিনি। বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পড়ি। কলেজের নাম আদর্শ কলেজ। অর্ডার, অর্ডার। এটা কোনো খেলার মাঠ নয়, আদালত। মিস রিনা, আপনাকে যা প্রশ্ন করছি তার উত্তর দিন। আমার সাথে পরিচয়পত্র আছে, দেখবেন। ব্যারিস্টার মামুন, আপনি যা প্রশ্ন করছেন উনি বোধহয় তা শুনতে পাচ্ছেন না। ইয়েস 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 মিলর্ড, আমি আদালতকে এটাই বোঝাতে চেয়েছি। এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন খুলে বলবেন কি? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বোঝাতে চাইছেন তার বাদী শর্ট অফ হিয়ারিং, অর্থাৎ কানে খাটো। ইয়েস মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, ধন্যবাদ আপনাকে। ইউ আর মিস্টার সাদেক আলী খান, সিনিয়র অ্যাডভোকেট অফ দিস আদালত। বিজ্ঞ আদালত, বাদীকে আমার আর কোনো কিছুই জিজ্ঞাসা করার নেই। ওকে। মাননীয় আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি রিনা ধর্ষণ মামলার তদন্তকারী দারোগা এবং ডাক্তারকে সাক্ষী হিসাবে কিছু জিজ্ঞাসা করতে। উভয়ই আদালতে উপস্থিত আছেন। মাননীয় আদালত, ওই মামলার সাথে এই মামলা রিলেটেড নয়, সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি না দেওয়ার জন্য আবেদন করছি। আবেদন মঞ্জুর না করে আদালত উভয়কে সাক্ষী প্রদান করার জন্য আদেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলর্ড। আপনারা উভয়ই নিজ নিজ পেশায় নিশ্চয় বিজ্ঞ। ইয়েস।
রিনা ধর্ষণ মামলার তদন্ত স্বার্থে মামলার বাদী মিস রিনাকে প্রশ্ন করে তার দেয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত করেছেন? অবশ্যই। আপনারা দুজন এখন আসতে পারেন। থ্যাংক ইউ। মিলর্ড, আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হলাম যে এই মামলার বাদী মিস রিনা কানে শুনতে পান না, অথচ তদন্ত কর্মকর্তা ও ডাক্তার জানালেন রিনাকে জিজ্ঞাসা করে তার দেয়া তথ্য অনুযায়ী তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তাহলে কি তদন্ত রিপোর্টের তথ্য সঠিক ছিল না? ইয়েস মিলর্ড, ঠিক তাই। তদন্ত করতে গিয়ে যা জানতে চেয়েছেন সঠিক উত্তর পাননি, তাই তদন্ত সঠিক হয়নি। মিলর্ড, আমি বলতে চাই ঘটনা যা ঘটেছে তার তদন্ত না হয়ে তদন্ত হয়েছে অন্য বিষয়ের। ইওর অনার, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করছেন আসামি কর্তৃক মিস রিনাকে ধর্ষণ করা হয়নি? জি, স্বীকার করছি। মাননীয় আদালত, আমার আর্জি পয়েন্টটি নোট করা হোক। নোটেড। থ্যাংক ইউ। এক্সকিউজ মি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সাদেক আলী খান, আপনার কাছে আমি জানতে চাইছি আমাদের দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলা এবং অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ কাউকে হত্যা করার চেষ্টা করলে এবং তা যদি আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাহলে সে আসামির কি সাজা হতে পারে? ধর্ষণ মামলার সাজা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং অ্যাটেম্পট টু মার্ডার মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মিলর্ড, আমি এখন তাহলে আসল ঘটনাতেই ফিরে যাচ্ছি। তাই করুন। মিলর্ড, আমার মক্কেল মিস রিনার সাথে আসামি নাদের খানের প্রেম ছিল। সেই সুবাদে তিনি আমার মক্কেলকে বিয়ের প্রস্তাবও দেন। এক পর্যায়ে মিস রিনা বিয়েতে রাজিও হন। পরক্ষণেই মিস রিনা জানতে পারেন নাদের খান বিবাহিত। মিস রিনা তার দেওয়া ওয়াদা প্রত্যাখ্যান করে নেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে যায় এই নাদের খান। মিলর্ড, ঘটনার দিন আসামি নাদের মিস রিনাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে বলপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়েছিল। তখন রিনা তার ইজ্জত বাঁচাবার জন্য বাধা দেয়। নাদের তখন এমন ভাবে চিৎকার করে ধমক দিয়েছিল যে সাথে সাথে রিনার কানের পর্দা ফেটে যায়, যে কারণে রিনা এখন কানে শুনতে পর্যন্ত পায় না। মিথ্যে মহামান্য আদালত, মিথ্যে। আমি তখন কোনো চিৎকার করিনি। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট মিলর্ড। নোটেড। আসামি নাদের খান যেভাবে চিৎকার করে ধমক দিয়ে কানের পর্দা ফাটিয়ে শারীরিক নির্যাতন করেছে, এতে একটি অসহায় অবলা নারীর মৃত্যু হতে পারত। অর্থাৎ নাদের খান মিস রিনাকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। দ্যাট মিন অ্যাটেম্পট টু মার্ডার, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ইয়েস মিলর্ড, আসামি নাদের খানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কামনা করছি। না না, আমি তাকে খুন করতে চাই নাই। আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছি। আমি তাকে খুন করতে চাই নাই। সব মিথ্যে, সব মিথ্যে। শেষ করুন সব। অর্ডার, অর্ডার। রিনা ধর্ষণ মামলার পুনর্জেরা ও বিচক্ষণ ব্যারিস্টার মামুনের কৌশলগত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হলো যে নাদের খান বলপূর্বক রিনার ইজ্জত কেড়ে নিয়েছে। তাই আদালত এই মামলার অভিযুক্ত আসামি নাদের খানকে বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আমার মেয়েটাই রায় শুনে হয়তো বাঁচবে, নয়তো সে নিশ্চিত আত্মহত্যা করত। বলো বাবা, তুমি কি চাও? আমি কিছুই চাই না, শুধু দোয়া চাই। তাছাড়া এক ভাই তার বোনের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ভাইয়া, আজ তুমি যা দেখালে বাবা, এ তো সবে মাত্র শুরু। দোয়া করবেন যেন সৎ পথে থেকে সততার সাথে কাজ করতে পারি। আসি। এই যে মিস্টার সিনিয়র অ্যাডভোকেট,
রায় ঘোষণা শেষ না হতে চলে এলেন? আজ পর্যন্ত এই আদালতে আমার বিরুদ্ধে কোন আইনজীবী লড়তে সাহস পাইনি। আদালতে লড়াই করবে কি করে? আপনার একমাত্র পুত্রকে গুন্ডা বানিয়েছেন। কেউ আদালতে লড়াই করতে আসতে চাইলে পথে সেই গুন্ডা দিয়ে বাধা দেওয়া হয়, যেমন করে আজকে মামলার বাদী পক্ষে উকিলকে আসতে দেওয়া হয়নি। তবে আমি কি করে এলাম, কি আমার পরিচয় জানতে চাইলেন না মিস্টার সাদেক আলী খান? কে তুই? Don't say তুই, Mr. Khan. As a lawyer, you should learn how to behave with the honorable barrister. Remember, my name is Barrister Mamun Rashid Mamun. মামুন? কোন মামুন? জনতার হাতের মার থেকে রক্ষা পাবার জন্য, বংশের ইজ্জত রক্ষা করবার জন্য যে মাঝির কন্যাকে আপনার ওই কুলাঙ্গার পুত্রের পুত্রবধূ করে খান বাড়ির খান মজলিসে উঠিয়েছিলেন, আমি সেই জয়নাল মাঝির ছেলে মামুন। কি? মাঝির ছেলে ব্যারিস্টার? Yes, yes, I am a son of a মাঝি। ব্যারিস্টার হয়ে গর্ব আর অহংকার করে বলছি, আমি মাঝির ছেলে ব্যারিস্টার। আমি ব্যারিস্টার হয়েছি শুধু আপনার প্রতিপক্ষ হয়ে আইনি লড়াই করবার জন্য। আমি দেখতে চাই আইনি বিষয় আপনার কত ক্রিমিনালি বুদ্ধি আছে। দুলাভাই ছেলেতে নয় যেন পিচ্ছু, যে কোনো মুহূর্তে আল বসিয়ে দিতে পারে, আমাদেরকে সাবধান। চাচা, আজ রিনা ধর্ষণ মামলার আমি বাদীপক্ষের আইনজীবী হয়ে সুন্দর একটি নাটক সাজিয়ে ওই নাদের খানের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের রায় করিয়েছি। মামুন, তাতে কষ্টের কিছু নেই। এই সমাজে খারাপ লোকদের এইভাবে সাজা হলে নিরীহ লোকগুলো একদিকে যেমন রক্ষা পাবে, অন্যদিকে যারা অপরাধ কাজের সাথে লিপ্ত তারাই দৃষ্টান্ত দেখে হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে। ভাইয়া, হ্যাঁ মামুন ভাইয়া, তুমি কেমন আছো? কেমন ছিলে? কখন আসলে? আরে বাবা, ভালো আছি, ভালো ছিলাম, আসছি এই মাত্র। তারপর বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানো ভাইয়া, এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ভেরি গুড, আমি সব জানি। চাচা বল বাবা। পারুল কিন্তু বেশ বড় হয়েছে, ওকে এবার বিয়ে দিতে হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো, বুঝতে পেরেছি। ভাবি এসে যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখে, তারই জন্য এই ব্যবস্থা করছো। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিচ্ছি তোকে বাড়ির থেকে কখনোই তাড়াবো না। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি। মা, জলদি ভিতরে চলো, ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে না? চলো। আনন্দে সব ভুলেই গিয়েছিল। চলো। চল মা, চলো। চাচা, খুশি বুবু কেমন আছে? খুব সুখে আছে। সুখের বোঝা বইতে না পেরে খুশি এখন পাগল প্রায়। আমার ভাই মামুন আপনি গোপলা নাদের খান্ডে জেলে পাঠাইছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না আপনি গই না। যেই পোলাটা 11 বছর আগে ময়রা মাটির সাথে মিশা গেছে। এই, তোর ভাই মরেনি, তবে অনেক আগেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে আজ কষ্ট করে প্রথম পরাজয়ের ইতিহাস ডায়েরিতে লিখতে হতো না। আপনারা সত্যি করে কন্ত যে মামুন ব্যারিস্টারের কথা কইতেছেন সত্যি কি সে আমার ভাই মামুন? দেখো দেখো, এই মাঝির মেয়ে একদিকে পাগলামি করছে, অন্যদিকে জানতে চায় ব্যারিস্টার মামুন ওর ভাই কিনা। বহুবার বলেছি এই আপদকে গলা টিপে মেরে ফেলো, আর দুর্ভোগ পোহাতে হবে না। না, এলো না। আবার নির্বাচন এলে প্রতিপক্ষ ওয়ালে পোস্টার লাগাবে, জয়নাল মাঝির মেয়ে খুশি হত্যার বিচার চাই। তখন তুমি আবার ফেল করবে। হ্যাঁ, আমি একদিন হলো তোমাকে এই এলাকার এমপি দেখতে চাই। হবে না, হবে না।
যে মানুষ গরিবকে বুকে জড়ায় ধরতে পারে না, ঘৃণা করে, অন্য মানুষের ভালো চায় না, আল্লাহ তাআলাও তার ভালো চাইতে পারে না। কারণ গরিব ধনী উভয় আল্লাহর সৃষ্টি। ফজল আলী, জি দুলাভাই। আমার চাবুকটা নিয়ে আয়। আজকে আমারে মারলে বাধা দিব না, শুধুই কান্দু। কারণ আমার স্বামী জেলে যাওয়ার সংবাদ পাইয়া এখনো কাঁদতে পারি নাই। ভালোবাসার মানুষটারে অনেকদিন দেখতে পাবো না, কাছে পাবো না, সেবা করতে পারুম না। আমার ভাইয়ের কথা যখন শুনছি তখন একটা গান ধরি, দেখি আহে কিনা। নাইয়ারে নায়র নিতে আইসা কুন্দুরে যাও চইলা ভাটির দেশে ভাইজান থাকে, নায়র নিতে কইও তারে। কে তুই? অন্যায় অত্যাচার রুখে দাঁড়াতে, প্রতিহত করতে, জ্বলন্ত আগুনের ফুলকে এক মানব সন্তান, অশান্ত ঝড়কে শান্ত করতে হিমালয়ের মতো এক পাহাড়, অন্যায় অত্যাচারকে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করব। সুদূর নেপাল থেকে হিমালয় পর্বত সাথে নিয়ে এসেছি অশান্ত ঝড়কে শান্ত করতে। এখানে কি চাস? এক রোগিণীকে রোগ মুক্ত করতে, তাকে প্রাণে বাঁচাতে, বর্তমান পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এখানে এসেছি। দেখুন, এইটা আমাদের পারিবারিক বিষয়। একটি পরিবার সমাজেরই একটি অংশ। একজন অসামাজিক মানুষ সমাজে যা খুশি তাই করতে চাইবে, নেভার, তা কখনোই হতে পারে না। তাহলে কি করতে হবে? আপনারা যদি দাবি করেন আপনারাও সামাজিক মানুষ, তাহলে সমাজের অন্য 5 জন যা করছে আপনাদেরকেও তাই করতে হবে। যদি না করি তাহলে বাবু, আমার বাবু করে ডাকলো। বাবু, আমি কে তুমি? তোমার ছোট ভাই মামুনের আত্মা। কিন্তু ওরা যে কইল তুই বাইসা আসস, ওই রাজাস নাই। আমি যদি বেঁচে থাকতাম তাহলে কি 11 বছরের মধ্যে একবারও আমার বাবুর খবর না নিয়ে পারতাম? না, তা পারতি না, হে বিশ্বাস আমার আছে। বাবুরে, মামুন, সত্যিকারে তুই আমারে ভালোবাসো। তুই যে আমার একমাত্র বাবু, তুই ছাড়া আমার আর কে আছে? তুই একটা সত্যি কথা কইছস। বাবু, তাহলে চল, তুই আমার সাথে যাবি। মাতৃভাষা বাংলা হোক, এই আন্দোলনে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন জীবন দিয়েছে এই বাংলা ভাষার জন্যই, অথচ বাংলার মাটিতে বসে গাল দেবেন ইংরেজিতে? না না, সেটা ঠিক না। গালি বাংলাতেই হওয়া উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আপনার কাছে শিখতে হবে না। নীতি বাক্য তো আর আমি লিখিনি, লিখেছেন পণ্ডিত ব্যক্তিরা। তাই আমার মনে হয় সব শিক্ষিত লোকেরই এই উপদেশ মেনে চলা উচিত। দেখুন, আপনার কাছে জ্ঞান দিতে আদালতে আসিনি,
আমি এই আদালতের একজন সাব জজ। যদি মনে করেন কাজটা ভুল হয়েছে, সরি বলে চলে যান। আর তা না করলে বার সমিতিতে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হব। অভিযোগ দেওয়াটাই ভালো হবে। কি নাম আপনার? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। ব্যারিস্টার মামুন? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করে নিচ্ছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, যা তিনি ঔষধের বোতল বলে বোঝাতে চাচ্ছেন। মিলর্ড, মিলর্ড, আসামি শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, একথা সত্য, কিন্তু বোতলে বিষ ছিল না মিলর্ড। আপনি কি এই মামলায় নিযুক্ত আইনজীবী? ইয়েস, আমি আসামি পক্ষে নিযুক্ত আইনজীবী। এতক্ষণ আদালতে আমার হয়ে যিনি যুক্তি দেখিয়েছেন তিনি আমার অধীনস্থ জুনিয়র আইনজীবী। আমাকে ডেইলি অনেকগুলো মামলা করতে হয় বলে প্রথমত জুনিয়ররাই দেখে থাকেন। মাননীয় আদালত, প্রখ্যাত তরুণ আইনজীবী ব্যারিস্টার মামুন স্বীকার করেছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, তবে বোতলে যা ছিল সেটা বিষ নয় বলে তিনি প্রমাণ করতে চাচ্ছেন। ঠিক তাই মাননীয় আদালত। মাননীয় আদালত, ওই বোতলে যা ছিল তা যে বিষ তা রাসায়নিক টেস্টে প্রমাণিত হয়েছে। আদালতে তার রিপোর্ট কপিও জমা দেওয়া হয়েছে। মাননীয় আদালতের কাছে আমার আর কোনো বক্তব্য নেই। ন্যায় বিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। মিলর্ড, এদেশে অহরহ মিথ্যে রিপোর্ট বানিয়ে আদালতে দাখিল করে সত্যকে মিথ্যে বানিয়ে ন্যায় বিচারকে বিঘ্নিত করছে। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব রাসায়নিক রিপোর্টটিকে আদালত যেন নথিভুক্ত না করে। কোনটা নথিভুক্ত হবে আর কোনটা নথিভুক্ত হবে না, আদালত সে ব্যাপারে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আদালতের কথাবার্তা শুনে আমি সন্দিহান। হয়তোবা আই উইল নট গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। তাই মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিতে অনুরোধ জানাচ্ছি। ব্যারিস্টার মামুন, আদালত আপনাকে নিশ্চয়তা দিচ্ছে ইউ উইল গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। থ্যাঙ্কস মিলর্ড। তাহলে আমি আমার আবেদনটি উইথড্র করে নিচ্ছি। ওকে ব্যারিস্টার মামুন, ইউ মে প্রসিড অন। মিলর্ড, এই মামলাটির সাথে সম্পৃক্ত বিষয়ের বোতলটি আমি একটু দেখতে চাই। মিলর্ড, রাসায়নিক টেস্টে পেয়েছে যে এই বোতলে আছে বিষাক্ত বিষ, যা মানুষ বা পশু খেলে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা এই মামলার বাদীকেও খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু খাওয়াতে পারেনি। তাতেই তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তাই না বিজ্ঞ আইনজীবী? ইয়েস, সত্য ঘটনা। মাননীয় আদালত, আমি আপনার সামনে, এই আদালতের সামনে এই বোতলের বিষ খেয়ে ফেলবো। যদি 5 মিনিটের মধ্যে মরে না যায় তাহলে আমরা কি ধরে নিতে পারি না এই বোতলে বিষ নেই, আছে কাশির ঔষধ? মাননীয় আদালত, 5 মিনিট দরকার নেই, মাত্র 1 মিনিটের ব্যবধানে বুঝতে পারা যাবে ওই বোতলে রাখা আছে বিষাক্ত বিষ। ওকে মাননীয় আদালত, আমি তাহলে আপনার সামনে বিষ খেয়ে নিচ্ছি। আপনারা ঘড়ি দেখে সময় দেখুন। মাননীয় আদালত, 1.5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। এতে কি প্রতীয়মান হয় না যে এই বোতলে বিষ ছিল না, ছিল কাশির ঔষধ? দ্যাটস অল ইওর অনার। ব্যারিস্টার মামুন আদালতের সামনে প্রত্যক্ষভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে আসামি শমশের হাওলাদারের রুমে যে বোতলটি ছিল তাতে বিষ ছিল না, ছিল ঔষধ। তাই আদালত আসামি শমশের হাওলাদারকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলর্ড। ভুল। ভুল?
কে আপনি? গোলাপের তোড়া দিয়ে মুখ ঢেকে আছেন। প্লিজ গোলাপের তোড়াটা সরিয়ে নিন। আপনি অসময় গোলাপ ফুলের তোড়া নিয়ে আমার বাড়িতে? বাড়িতে আসতে বাধা আছে কি? বাধা নেই, তবে চিন্তা করছি কথা বলতে গিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায় কিনা। এটা আদালত নয়, বাড়ি। আদালতের কাজ আদালতে, আর বাড়ির কাজ বাড়িতে। তা অবশ্য ঠিক বলেছেন, তবে বাড়িতে তিনিই আসেন যার সাথে আত্মীয়তা বা হৃদয়ের সম্পর্ক থাকে। তোমার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি সিটি কলেজের ছাত্রী বিনা। বিনা? তুমি যখন ফাইনাল ইয়ারে, প্রথম দেখা রিকশায় উঠতে গিয়ে। বলতে পারো গতকালকের আদালতের করিডোরের ঘটনার মতো। মামুন, তুমি কি সে কথা মনে করতে পেরে হাসছো নাকি উপহাস করছো? সত্যি করে খুলে বলো, নইলে আমি চললাম। আরে দাঁড়াও দাঁড়াও, সব মনে পড়েছে। প্রথমে তো তুমি স্বীকারই করতে চাওনি যে ভুলটা ছিল তোমার, এবং সে ভুলটা ছিল বড় একটি ভুল। পরে অবশ্য তুমি সহ তোমার বান্ধবীরা মিলে হোস্টেলে গিয়ে ভুল স্বীকার করে আমার রুমের মধ্যে বড় একটি গোলাপ রেখে তার পাশাপাশি সাদা কাগজে লিখেছিলে, সুন্দর একটি ফুল আর বড় একটি ফুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ফুলে। সুন্দর একটি ফুল আর বড় একটি ভুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ভুলে। সাগর নদী মিলন হলে হয় রে জোয়ার ভাটা। সাগর নদী মিলন হলে হয় রে জোয়ার ভাটা। জোয়ার ভাটার মিলন হয় রে চাঁদের আলো পেলে। তোমার ভুলটি যাবে ভুলে, সুন্দর একটি ফুল আর বড় একটি ভুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ভুলে।
পাগল পারা দূর আকাশে মিটি মিটি যেমন জ্বলে হাজার তারা, ওই তারার মাঝে একা একা আমি পাগল পারা। আকাশ তারার মিলন বাসর তোমায় কাছে পেলে তোমার ভুলতে যাবে ভুলে, সুন্দর একটি ফুল আর বড় একটি ভুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ভুলে। সুন্দর একটি ফুল আর বড় একটি ভুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ভুলে। লা 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 বিপদে পড়লে মানুষ ডাক্তার বা উকিলের কাছে যায়, তখন তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যখন তারা নিজেরাই বিপদে পড়ে তখন উপলব্ধি করে বিপদে পড়লে মানুষের কি অবস্থা হয়। ভাই সাহেব, এমন ভাবে কথা বলে কাঁচা ঘায়ে লবণ দিবেন না। আপনাকে বুঝাতে চাচ্ছেন তা আমরা বুঝতে পেরেছি, যদি কোনো উপায় থাকে তাহলে সেই বুদ্ধিটাই চান। না, আমার কাছে বুদ্ধি দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই, তবে তোমরা অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারো। আর আপনারা কেউ জানেন না, জানতালি শালা রাম। ভাই হ্যাঁ, আরে বুয়া উকিলের কাছে সে আইতে চলেন। কত মানুষকে বিনা দোষে দোষী বানিয়ে জেল খাটিয়েছে, তখন জেল কি তা অনুভব করেনি। আজ নিজের ছেলে জেলে, তাই হারে হারে টের পাচ্ছে। পাপ বাপকেও ছাড়ে না। যেহেতু আসামি নিজেই আদালতে স্বীকার করেছে যে মেয়েটিকে সে নিজেই ধর্ষণ করেছে, তাই এই মামলার জামিন না হওয়ার পসিবিলিটি 100%। তাহলে কি কোনো উপায় নেই? আল্লাহ আল্লাহ করুন, আর কোনো পীর দরবেশের কাছে গিয়ে আল্লাহর কাছে পানা চান। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচার হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে মনরে দুই কান্ধে দুই মোহরি লিখে আছেন ডায়েরি, দুই কান্ধে দুই মোহরি লিখে আছেন ডায়েরি। দলিল দেখারায় দিবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকলে মোনা হুঁশিয়ার। আমি পাপি তিনি জামিনদার। গান বন্ধ কর। বাবা, আমাকে দেখা যখন সমস্যার কথা বুঝে বলাইছেন, আমাকে সমস্যাটার সমাধান করে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। চিন্তা বাবা, তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি। একমাত্র ছেলে দর্শন মামলায় জেলে, কি করে জেল থেকে বের করা যায় সেই তদবিরের জন্য আমার দরবারে এসেছো। এই জিন্দা বাবা। ভাই একদম খাপের খাপ মিলে গেছে। সত্যিই তো তাই। বাবা, আপনি তো সবই জেনে ফেলাইছেন। বাবা গো, আমরা বড় মুসিবতের মধ্যে আছি। করে বাবা। Hey, stop! 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 Stop!
ল্যাংড়া হাতটা শুষ্কা। কি ব্যাপার তোদের এই অবস্থা? দুলাভাই, রাস্তার মধ্যে প্রথমে পুলিশে আক্রমণ, পরে বিশাল শক্তিধর এক পুরুষ আমাদের সাথে সকলকে ধরে নিয়ে গেছে। আমরা দুইজন কোন মতে পালাই আইছি। তাহলে এখন কি হবে? চিন্তা বাবার দোহাই লাগে। আমি এই মাত্র দেখতে পেলাম পথে যারা আক্রমণ করেছে তারা তোমাদেরই শত্রু। তাই হবে পীর বাবা। একজন ছদ্মবেশী প্রায় আমাদের পিছে লেগে থাকে, আগুনের ভিতর থেকে বেরিয়ে এসে মারধর করে চলে যায়। এই চিন্তা বাবা, সব মুশকিল আসান করে দেব। তোমরা চেষ্টা করে দেখো এই মুহূর্তে অন্তত একটি মেয়ে জোগাড় করা যায় কিনা। এই মুহূর্তে মেয়ে মানুষ কই পাম? তার নাদের বাবাজির বউকে তুমি বুঝিয়ে রাজি করে আনার ব্যবস্থা করতে পারবে না বাবু? ওই মাঝি মেয়েকে রাজি হবে? কি করে রাজি করাতে হয় তা আমার জানা আছে। তোমরা ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই চিন্তা বাবা, যাও এই কাপড় পরিয়ে নিয়ে এসো। এই মাঝির মেয়ে, পরনের পোশাক খুলে ওগুলো পরে আমার সাথে চল। কোন যাইমু? ড্রয়িং রুমে। ঢাকা থেকে একজন ফকির বাবা আসছেন, জিন হাজির করে তোর স্বামীকে জেল থেকে বের করে আনার ব্যবস্থা করবেন। আমি আমার স্বামীর নির্দেশ ছাড়া অন্য কোনো পুরুষের কাছে এই পোশাক পরে যাইতে পারুম না। তাহলে খুশি তুইও জেনে রাখ, আমি এই বিষ খেয়ে আত্মহত্যা করব। 7 বছর পর আমার নাদের জেল থেকে বের হয়ে এসে যখন জিজ্ঞেস করবে মা তুমি কি আমার জন্য কিছুই করতে পারলে না, তখন আমি কি জবাব দেব? তাই আমি চললাম খুশি, তুই সুখী থাকি, আমি চললাম। আপনি এই বিষ খেয়ে আত্মহত্যা করবেন না মা। কেন আত্মহত্যা করব না? আমার মা বাপু বিষ পান করে আত্মহত্যা করছে। আপনিও যদি বিষ পান করে আত্মহত্যা করেন তাহলে মানুষের মনে ধিক্কার দিয়া কলঙ্কিনী অপয়া করিব। আমি এই অপবাদ সইতে পারবো না গো মা, সইতে পার। জিন্দাবাদ। এসব কি করতেছেন? আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমারে ছেড়ে দেন করতেছি। তোমার কথা বাইরে গেলে তোমারই ক্ষতি হবে।
কারণ আমার মাঝে এখন চীনের আশ্রয় হয়েছে। চীন তোমাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে ছেড়ে দেবে, তাতে সে আনন্দ পাবে, আর সে আনন্দ পেলে জেল না পাবে। আমার ছেড়ে দেন, নাহলে আমি কিন্তু ধিক্কার দেবো। ছেড়ে দেন। কোনো লাভ হবে না। তোমার শ্বশুর শাশুড়ি সব জেনেই তোমাকে এখানে পাঠিয়েছে। কে তুই? তোর চীনের বাপ। জি বুঝছি, শেষ পর্যন্ত তুই এই পোশাক পরতে বাধ্য হলি। আমি যা করছি সবই আমার স্বামীর জন্য করছি। বুকে হাত দিয়ে বলতো, তোর স্বামীকে দিয়ে একদিনের জন্য তুই সুখী হতে পেরেছিস? তোকে কি দিয়েছে? না দিয়েছে সুখ, না দিয়েছে শান্তি, না দিয়েছে স্ত্রীর মর্যাদা। চল, এখন এই মুহূর্তে তুই আমার সঙ্গে যাবি। চল। আরে ভাই, স্বামীর বাড়ি সাইরা আমি কোথাও যাবো না। কেন যাবি না? কিসের জন্য যাবি না? মরতে হয়, স্বামীর বাড়িতেই মরবো। তুই মরে গেলে এই দুনিয়াতে আমার যে আর আপন বলতে কেউ থাকবে না রে। কে তোর আপন? আমি? অসম্ভব। বুবু, খবরদার, ওই মুখে কখনো তুই আমার বুবু করে ডাকবি না। আজ যদি আমার মামুন বাচ্চা থাকতো, তাহলেও আমার কোনোদিন এত কষ্ট দিতে পারতো না। বুবু, বুবু রে। আমি এখন গিয়ে ফকির বাবারে কমু, সত্যি তুমি যদি আমার স্বামীর জেল থেকে ছাড়াই আনতে পারো, তাহলে বিনিময়ে আমি আমার দেহ তোমার কাছে উজাড় করে দিব। না রে বুবু, না। তুই এ কথা বলে আমার ভিতরে জ্বলন্ত আগুনকে আর নাড়া দিস নে বুবু, নাড়া দিস নে। আগামীকালে তোর স্বামীকে আমি জামিনে বের করি। মামলার আসামি নাদের আলীর 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করা হলো। মামু, এতদিন জেলের থাইকা গলা শুকায় গেছে, জিহ্বায় পানি নাই। ভাই না, চলো কোনো বারে গিয়া জিব্বাটারে ভিজাই আসি। আমাকে লোকে বলে গরম মশলা।
বাইশাড়ি ডিগ্রি কলেজ বনাম বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রীদের ফাইনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আজকের খেলায় যারা জয়ী হবে তারা পাবে ভাসানী গোল্ড কাপ। লোকের খেলা দেখা পাগল হয়েছি আমি আর মামু। আমার সবাই বলে খামু আর খামু। যাও মামু, পরে নিয়ে মাঠে আসো। হ্যাঁ আমার নাম মামু। সবাই রে আমি লাচ্ছি বানাইয়া খামু। পাগল মতো কি বলছেন? নাদের খান তোমারে ডাকছে। যাকে আমি চিনি না জানি না তার থেকে আমি যাবো কেন? এই এলাকার নবাব, নবাব যা নির্দেশ করে প্রজাদের তা মেনে নিতে হয়। বর্তমানে নবাবী প্রথা নেই, আছে গণতান্ত্রিক সরকার। ওনাকে গিয়ে বলুন নবাবী খেতাব পরিবর্তন করে সরকারের কিছু একটা হয়ে আসতে। বাচ্চা কবুতরের মুখে প্রথম যখন ডাক ফুটে তখন সারাদিন শুধু বাকবাকুম বাকবাকুম ডাকতেই থাকে। মনে হয় এই মাইয়ার মুখে প্রথম ডাক ফুটছে রে। বুঝলি বান্ধবীরা, এক জাতের কুকুর আছে, শুধু ঘেউ ঘেউ করে চিৎকার করে। যখন আবার দুর্বুঝ দেখে তখন সে কুকুর আবার দৌড়ে পালায়। যে কুকুর আবার ঘেউ ঘেউ না কইরা নিঃশব্দে কামড় দিয়া বসে তাকে কোন জাতের কুকুর বলে আজ আমি তোকে দেখিয়ে দেব। চল মেয়ে মানুষ হয়ে পুরুষের সাথে মারামারি করতে লজ্জা করে না? কেন? আমরা কি রক্তে মাংসে গড়া মানুষ না? না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি মেয়ে মানুষ হয়ে কি পুরুষ মানুষের সাথে মারামারি করতে পারে? কেন? মেয়ে মানুষ আজ পুলিশে, আর্মিতে, এমনকি বিমানে পাইলট হিসেবে কাজ করে দক্ষতার পরিচয় বহন করছে। মেয়ে মানুষ হয়েছে বলে কি পুরুষের চেয়ে কোন অংশে কম? আইনের লোকের পকেটে হাত দেওয়ার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করছি। বাড়িতে কে আছেন? বেরিয়ে আসেন। কি হয়েছে ওসি সাহেব? এই মেয়ে কি আপনাদের? হ্যাঁ, আমাদের মেয়ে। মা, বাবা। কি করেছে আমার মেয়ে? প্রতারণা মানে কি বলতে চাচ্ছেন আপনি? জিজ্ঞেস করুন আপনার মেয়েকে। মা পারুল,
কি করেছো? আমি কিছুই করিনি, মিথ্যে বলে কলেজ মাঠ থেকে আমাকে ধরে এনেছে। আবার মিথ্যে কথা। বাবা, ওর বয়স খুব কম, সেই ছোটবেলা থেকে দুষ্টুমি করা ওর স্বভাব। না না, আমার বয়স কম না, 18 বছর 3 মাস 9 দিন 12 ঘন্টা। যেহেতু সে সাবালিকা সেহেতু তাকে ছাড়া যাচ্ছে না। সরি, আমি তাকে থানায় নিয়ে যাচ্ছি। ভাইয়া, ওসি সাহেব, আমার বোনকে কেন গ্রেফতার করেছেন জানতে পারি? আপনার পরিচয়টা দিন, তারপর বলছি। আমি ব্যারিস্টার মামুন। ও, আপনি তাহলে ব্যারিস্টার মামুন? জি স্যার, আপনার বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। কোনো সাক্ষী প্রমাণ আছে? না, আমি নিজেই সাক্ষী, নিজেই বাদী। দেখুন, দেশের প্রচলিত আইনে আছে, বাদী যদি নিজেই সাক্ষী হয় তাহলে আদালতে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই বলছিলাম কি, আপাতত অভিযোগটি প্রত্যাহার করে নিন, নতুবা আপনাকে আমি আদালতের কাঠ গড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। এই না হলে কি আমার বই ব্যারিস্টার? স্যার প্লিজ, আমার বিরুদ্ধে আদালতে মামলা করবেন না। শত্রুকে যেন আল্লাহ কখনো কেস মামলা না ফেলায়। খুব খারাপ, ভীষণ খারাপ। ঠিক আছে, আমার বোন পারুলকে ছেড়ে দিন, কথা দিচ্ছি ছেড়ে দিচ্ছি। মামলা করব না। ছেড়ে দিচ্ছি। মা, দেখেছো মামুন ভাইয়ের কি ক্ষমতা? মামুন, তুই কি ওসি সাহেবকে আগে থেকে চিনিস নাকি? আমি তো চিনি, আপনিও চেনেন। আমি চিনি? কে আপনি? চাচা, আপনি না তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি মামুনের বন্ধু রফিক, আপনাদের থানায় গতকাল ওসি হিসেবে জয়েন করেছি। তুমি রফিক, তা আগে বলবে না? আজ সাদিক উকিলের ছেলে নাদের লোকের সাথে পারুলের ভীষণ গন্ডগোল হয়েছিল, ওকে ধরে নিতে চেয়েছিল, আমি রক্ষা করেছি। বাবা রফিক, ওদের সাথে আমাদের দ্বন্দ্ব দীর্ঘ 20 বছর ধরে। চাচা, আমি প্রস্তুতি নিচ্ছি, ওর সাথে প্রতি মিনিটে মিনিটে দ্বন্দ্ব আর চ্যালেঞ্জ করে যাব, দেখি ও কি করতে পারে। এসব কথা বাদ দিয়ে ভিতরে এসো, আমি পাকের ঘরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছে, চল ভেতরে যাই। এসো এসো। আমার সাথে এত বড় ব্যাপারে দেখাচ্ছি মজা কাকে বলে। আন্না নাও। মামুন, বহু বছর পর চাচির হাতে রান্না খাচ্ছি, মনে হয় আমার মৃত মায়ের হাতে রান্না। এই, আমাকে কিছু খেতে দাও, দাও না, দাও না। দাও না। না না, ঠিক আছে। কি রে রফিক, এত তাড়াতাড়ি খেয়ে ফেললি? হ্যাঁ, কিছু আমি খেলাম, কিছু বিড়াল খেলো। বিড়াল আবার কোথায়? এইমাত্র এসেছিল, আবার চলেও গেছে। চাচা, আমি আসছি। আচ্ছা চল। আচ্ছা, আবার বোধহয় এসেছে রে। আরে আসুক আসুক, বিড়াল হচ্ছে ঘরের লক্ষ্মী। উঠি রে। এই নে, আরে কই যাচ্ছিস? আরে নে। বিড়াল খাবে তো তাই। বুদ্ধিমান ছেলে। এই এই, তুমি আমাকে বিড়াল বললে কেন? বিড়াল নয় তো কি? টেবিলের নিচে এসে এইভাবে কেউ খাবার চাইলে তাকে বিড়াল বলবো না তো কি বলবো? হ্যাঁ, ছোটবেলা অভ্যাস করেছিলে কেন? সেই ছোটবেলার দুষ্টুমি এখনো বুঝতে পারোনি? সেই ছোটবেলা থেকে তুমি আমার সুখ দুঃখের ভাবনা, রাতে ঘুমোতে গেলেই তোমাকে স্বপ্নে দেখি।
স্বপ্ন ঘুমে আর জাগরণে ভাবো না, তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। কোটি টাকার প্রলোভনে তোমায় ছেড়ে যাব না, কোটি টাকার প্রলোভনে তোমায় ছেড়ে যাব না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। তোমাকে ভালোবাসা এক জন্মের এই তো আশা, তোমাকে ভালোবাসা এক জন্মের এই তো আশা, খোদার কাছে তুমি ছাড়া অন্য কিছু চাবো না, খোদার কাছে তুমি ছাড়া অন্য কিছু চাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। বিনা মা, বাড়িটা তোর কেমন লাগলো? ভালো। এ বাড়িটা আমি তোর জন্য কিনেছি। আমার থাকার জন্য এত বড় বাড়ি কি দরকার ছিল বাবা? বর্তমান যুগে যৌতুক প্রথা খুবই নিন্দনীয়, তাই আমাদের মেয়েকে বিয়ের আগে বাড়ি কিনে দিলাম। যাতে বিয়ের পরে কেউ বলতে না পারে সামনে কালে উকিলের মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছে ঢাকার একটা বিশাল বাড়ি। তাছাড়া তুই তো আমাদের গ্রামের বাড়িতে কখনো সম্পত্তির ভাগ আনতে যাবি না, তাই বাবা হিসাব করেই তোকে এই বাড়িটা ক্রয় করে দিয়েছে। ছোটবেলার মতন স্বার্থপরতার গন্ধ পাচ্ছি কিন্তু ভাইয়া। কি বললি মা? আমি স্বার্থপর? হ্যাঁ, কিছুটা। মা, তুমি শুনলে বিনা কি বললো? আহ, নাদের চুপ থাকতো। আজ একটা শুভ দিনে তোরা দুই ভাই বোন ছোটবেলার মতো ঝগড়া করছিস কেন? আমি করলাম কোথায়? ইচ্ছে করে তোমাদের আদরের মেয়ে খুশির মতো পাগলামো করছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খুশি ভাবির কথা। মা, খুশি ভাবি কেমন আছে? ভালো, খুব ভালো আছে। মা, তুমি এভাবে বলছো কেন? দেখেছো বাবা? একটা মাঝির মেয়ে কেমন আছে ও নিয়ে তোকে ভাবতে হবে না। শোনো বিনার মা, ঘরে যাও, কিছু রান্না বান্না করো, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যেতে হবে, জরুরি কাজ আছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমরা মা মেয়ে মিলে সব ব্যবস্থা করছি। চল মা, চলো। ভাগনা, তোর বাবা বাড়িটা কিনেছে বড় সুন্দর রে। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো, কোন কথা বলার জন্য আমাকে ফোন না করে সোজা চলে এলে? আজ আমার বাবা মা আমার নামে একটা বাড়ি কিনে সেই বাড়িটি সাজিয়ে গুছিয়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। আমি চাই
আমার এই নতুন বাড়ির প্রথম মেহমান হবে তুমি। হ্যাঁ? তুমি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ওই বাড়িতে যাচ্ছি না। মানে আজ রাতে আমার একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আগামীকাল আদালত থেকে বাসায় না এসে সোজা তোমার বাড়িতে যাব। এসো, এই হচ্ছে আমার বাড়ি। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বিনা, সত্যি আঙ্কেলের রুচি আছে। মামুন, জাস্ট এ মিনিট, তুমি একটু বসো, আমি কিচেনে যাবো আর আসবো। বিনা, কিছু বলবে? ওয়ালে ঝুলানো ছবির লোকটিকে। ও মাই গড, জয়দেবপুর জেলার প্রখ্যাত আইনজীবী সাদেক আলী খান।